হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন আয়োজিত বিভিন্ন সামাজিক সচেতনমূলক অনুষ্ঠানের একটা বিশেষ পর্ব হিসেবে আমরা শুরু করেছি চতরার বিভিন্ন সমস্যা এবং সমাধানের উপায়। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম পর্ব। আর আমাদের সঙ্গে প্রথম পর্বে উপস্থিত আছেন চতরা পটভূমির প্রতিষ্ঠাতা এবং এডমিন সৈয়দ পাপুল মিয়া। সৈয়দ পাপুল মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ রুমান হাবিব। হ্যাঁ, শুনতে পাচ্ছি, যদিও অল্প শোনা যাচ্ছে, সাউন্ড কমে গেছে। আচ্ছা, ধন্যবাদ। অবশ্যই সাথে থাকা আমাদের যে মুশফিক মশিউর রহমান, অবশ্যই যারা সংশ্লিষ্ট যারা শুনছে, আলোচনা হচ্ছে চতরা বিষয়ে, আমাদের চতরা, প্রাণের প্রিয় চতরা, আমাদের পটভূমি চতরা। তো আলোচনা চলছিল কিছুক্ষণ আগ পর্যন্ত, অবশ্যই কথা যেন কোথায় রাখা হলো, কথা থেকে কেটে গেল। সর্বশেষ আলোচনা চলছিল সম্ভবত আমাদের সিনিয়র জুনিয়র রিলেশনশিপ নিয়ে, তাই না? না না না, আমরা আবার প্রথম থেকে শুরু করব। সেটা হচ্ছে যে প্রথম যে প্রশ্নটা ছিল সেখান থেকে আমরা শুরু করতেছি। একে অপরের মাঝে যে কাদা ছেঁড়াছিড়ি, হিংসা প্রতিহিংসা, এই টপিক থেকে আমরা আবার শুরু করতেছি পাপুল। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে যদি আবার যদি আলোকপাত করতেন প্রথম থেকে আবার। এখন চর্চাই শুধু নয়, আসলে যেটা আমি প্রথমে বলেছি সেটা হচ্ছে হিংসা প্রতিহিংসা এটা একটা মানুষের হিউম্যান ইনস্টিংক্ট, মানুষের জন্ম থেকে পায়। মানুষ কি আর পৃথিবীতে একেবারে নতুন কোনো গুণ নিয়ে আসছে এমন কিছু না। হিংসা, অন্য ভালো কিছু করলে নিজের খারাপ লাগার সেটা এটা মানুষ মাত্রই আছে, কম বেশি আছে। তো একেবারেই যে কেমন কোন মানুষ পাওয়া সাধারণত খুব কঠিন যার ভেতরে হিংসা বলতে একেবারেই কিছু আছে, অল্প আছে হয়তো। চতরাতে আসলে আমরা যেটা দেখতেছি আর কি, সকলের মধ্যে যে হিংসা বা কাদা ছড়াছড়ি অভ্যাস, সেটা কথা হচ্ছে। সাধারণত এই ধরনের অভিযোগ যারা করে তাদের মধ্যেও যে একেবারে যে অভিযোগবিহীন, মানে তাদের ভিতরে একেবারে কোনো হিংসা নাই, এটাও কিন্তু কম বেশি থাকে। মূলত নিজের ভেতরে এই হিংসা বিরোধী মনোভাব গঠন করার জন্য পারিবারিক শিক্ষা, ইসলামের চর্চা, প্রতি পর্বে আর কি ইসলামের চর্চা, পরিবারের ভেতর থেকে শেখানো যে হিংসামুক্ত জীবন পরিহার করে কেমন নিজের জীবনটাকে নিয়ে এগিয়ে যাওয়া যায়, এই রকমের টিচিংটা যদি দেওয়া থাকে, এটা একটা ব্যাপার। আর একটা বিষয় মনে করে যে হিংসা কেন হবে, হিংসা হবে হচ্ছে আসলে অধিকাংশ হিংসার কারণ হয়, বড় হয়ে ওঠার পর কারণটা হচ্ছে হয় সুযোগের অভাব। কেউ যদি নিজেকে কর্ম দিয়ে, নিজের কর্ম, গুণ, মেধা দিয়ে যদি এগিয়ে নিয়ে যেতে চায়, সেই রকম যদি সে সুযোগ পেয়ে থাকে, তাহলে কিন্তু আসলে তার হিংসা করার সময় থাকে না, কারণটা সে কাজ নিয়ে ব্যস্ত থাকবে। হিংসা করার সময়টা তখন দেখা যায় যখন সে তার নিজের সুযোগটা পায় না, ধীরে ধীরে জিনিস অন্যের এগিয়ে যাওয়াতে তার খারাপ লাগতে শুরু করে। আসলে হিংসা থাকবেই। আমাদের ভালো ফ্রেন্ডশিপ, ভালো এনভায়রনমেন্ট মেনটেন করতে যদি পারি, ফ্যামিলি সিস্টেমটা যদি সুন্দর থাকে, পরিবার থেকে যদি শেখানো হয়, পড়াশোনার অভ্যাস, নিজেদের অবসরটা সুন্দরভাবে কাটানোর অভ্যাস, খেলাধুলা, সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যস্ত রাখার অভ্যাস, এগুলো থাকলে কিন্তু আসলে হিংসা করার সময়টা কিন্তু পাওয়া যায়। হিংসা সাধারণত দেখা যাচ্ছে তারাই করছে। হ্যাঁ পাপুল, আমি যেটা বলতে চাচ্ছি যে ব্যক্তিগত হিংসা না, এটা হচ্ছে গ্রুপিং হিংসা। যে আমরা আজকে এর সঙ্গে মিশতেছি, আগামীকাল আমরা ওকে আমরা প্রতিপক্ষ ভাবতেছি, আবার আজকে আমরা এই গ্রুপের সঙ্গে মিশতেছি, আবার 2 দিন পরে এই গ্রুপটাকে আমরা প্রতিহিংসা গ্রুপ মনে করতেছি। আসলে এই বিষয়টাকে আমি দেখতেছি, ব্যক্তিগত জীবনে হিংসা এগুলো থাকবেই, কিন্তু আমরা চলার পথে বা আমাদের ব্যাখ্যা চাই আমি, গ্রুপ কোন ধরনের? ধরে নেন আমাদের একটা সার্কেল, যেমন আমরা 2005-এর সার্কেল, আমরা হয়তো বা 6-কে আমরা সহ্য করতেছি না, বা 6-এর সার্কেলটা কেন 7-এর সার্কেলকে সহ্য করতেছি না। এই যে সার্কেলের ফ্রেন্ডশিপ হওয়ার কথা ছিল, যে সবাই সবার সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধুত্ব বজায় থাকবে সব সার্কেলের সাথে, কিন্তু এই সার্কেলটা কেন জানি একে অপরকে একটা হিংসাত্মক ভাব আমি এটা দেখতে পাচ্ছি ইদানিং চত্রায়। আচ্ছা, আমি কেন জানি অন্য ব্যাপারটা ভাবতেছি রোমান সাহেব, সেটা হচ্ছে 2005 বা 2006 এর ব্যাচ, মানে হিংসা অন্যান্য হয়তো প্রেক্ষাপট থাকতে পারে। আমার কিন্তু মনে হয় পার্সোনালি, আমি যেটা জানি, 2005 বা 6 বা এই যে ইয়ার ভিত্তিক যে রিসার্চ, সেটা কিন্তু আসলে চক্রান্তিক কোথায় আমি তো খুব কমই দেখি, নাই বললে চলে। গ্রুপ ভিত্তিক নয়, হয়তো বা টিম ভিত্তিক, রাজনৈতিক কোনো স্বার্থ থাকতে পারে, বা দলীয় স্বার্থ থাকতে পারে, বা আসলে স্বার্থের দল থাকতে পারে। এটা আসলে থাকে, এটা কম বেশি হবেই। যদিও আমরা চত্বর একটা ছোট উঠোন, ছোট একটা জায়গা আমাদের, এই জায়গাতে আসলে সেটা যতটা কমানোর জন্য কি করা যেতে পারে, আসলে আমাদের ধৈর্যশীল হওয়া,
সহনশীল হওয়া, সবাই মিলে একটু সহনশীলতার মতো আচরণ করলে হয়তো বা এটা মেনটেন করা সম্ভব। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই, এক পক্ষ সহনশীল হলে অন্য পক্ষ তার উপরে জয় বসে, যে ও বুঝতে দুর্বল। এই কারণে দেখা যায় যে সহনশীল হওয়া হয়ে ওঠে না। ওই যে বলে না যে ভালো হতে চাইলাম ভালো হতে দিল না, এরকম অবস্থা হয়ে যায়। আসলে একটু নিজেদের দূরে রাখা, নিজেদের অবস্থানটাকে শক্ত পাকাপোক্ত করার চেষ্টা করা, সবাই সবার জায়গাতে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। নিজের অন্যের ক্ষতি না করে নিজের অবস্থান পাকাপোক্ত করবে, নিজের শিক্ষা, নিজের কি বলবো অর্থনৈতিক অবস্থা, চাকরি বা যে কর্মক্ষেত্রটা সুন্দর করে নিজের দক্ষতা বৃদ্ধি করে এগুলো নিয়ে কাজ করতে থাকলে আসলে এই দলের সাথে যাওয়া যায়, কিন্তু দল নিয়ে কুন্দল করবে এইরকম সিচুয়েশন মনে হয় আসে না। সুযোগ বেশি দেওয়া দরকার, তরুণদের সুযোগটা কম। আমার মনে হয় সবচেয়ে বড় কথা নিজেদেরকে প্রকাশ করার, নিজেদেরকে নিজের জীবনটা সাজিয়ে তোলার জন্য তরুণদের হাতে তাদের সুযোগটা কম। চতরাতে শিক্ষিত পরিমাণ বেশি এবং মুখোমুখি দেখা হয় এরকম তরুণদের সংখ্যা অজস্র। মানে একটা দিন যদি যে কোনো 10টা মিনিট ধরে চতরাহাটের পাশ থেকে পাশে হেঁটে যাওয়া যায়, ভাই বলা বা হচ্ছে পরিচিত ফেস কমপক্ষে দেখা যেতে পারে কত, রুমান সাহেব বলুক, হাঁটার দিনে যদি 10 মিনিটের পাশ থেকে পাশে পার হওয়া যায় কতগুলো ফেস, পরিচিত ফেস মনে হতে পারে মুখে, না, 500 চট্টগ্রামে একটা নাম। সবাই হ্যাঁ, সবাই পরিচিত এবং সবাই শিক্ষিত, কিন্তু হ্যাঁ, যা আমি বলতেছি, যা বন্ডিং আমাদের যে ন্যাশন, আমার চট্টগ্রাম, সবাই চট্টগ্রাম না বাসিন্দা, এইটা কেন আমাদের মধ্যে গড়ে উঠতেছে না এতদিন পরে এসে? কেন যেন আমরা মনে করি যে আমি কালাদুয়ার থেকে আসছি, আমি কালাদুয়ার ইউনিটি নিয়ে আসি, আমি গিলাবাড়ি থেকে আসছি, আমি গিলাবাড়ি ইউনিটি নিয়ে আসি, আমি কুয়েতপুর থেকে আসছি, আমি কুয়েতপুর ইউনিটি নিয়ে আসি, আমি চতরা বাজারের ছেলে, আমি চতরা বাজারের ইউনিটি নিয়ে আসি। এই যে আমরা যে চতরা ইউনিয়নের বাসিন্দা, এটা আমরা কেন একযোগে মনে করতে পারতেছি না এত বছর পরে এসেও আমরা? অবশ্যই এই কথা চমৎকার কথা, খুবই চমৎকার কথা যে আমি আসলে আহ বিভিন্ন গ্রাম থেকে আসছি, আমি ওই গ্রামের টিম, বা আমি এই রকমের এই দ্বন্দ্বগুলো অতীতে আরো প্রকট ছিল রুম্মান সাহেব। আমরা আমাদের এটা মানে সৌভাগ্যের ব্যাপার। এখন কিন্তু এটা অনেক বেশি আছে, এখনো আছে যথেষ্ট, কিন্তু সৌভাগ্যের ব্যাপারটা হচ্ছে এটা অনেকটা কম। এবং এই ইউনিটিটা মূলত আসলে ইউনিটি গড়ে ওঠে পারস্পরিক স্বার্থের বিষয়। হ্যাঁ রুম্মান সাহেব, ওটা হচ্ছে জি। সবাই চতরাতে যদি নিজেকে নিজেকে সকলে মিলেমিশে একাকার হতে না পারে, তখন দেখা যায় যে শেষ পর্যন্ত এরকম সিচুয়েশনটা দাঁড়িয়ে যায় যে আমার বোঝায় আমার গ্রাম ছাড়া আর কিছু নাই। আমি তো চতরায় মিশি, আমি তো কাউকে কখনো আলাদা করে টের পাই না। তো আমি যে রুম্মান সাথে ছোট থেকে বেড়াইছিলাম, তোমার যে রুম্মান সাহেবের সাথে দেখা যাচ্ছে যে 1 থেকে শুরু করে আমরা কিন্তু একত্রে বড় হয়েছি। কখনো ফিলই হয়নি যে আমরা বাড়ি কোথায় না কোথায় কি, শুধু রাত্রে বেলা গিয়ে বাড়িতে কিন্তু ঘুমাইছি, এই কখনো কখনো চতরাতেই ঘুমাইছি। এটা আসলে হয়ে ওঠে ব্যাচ ভিত্তিক আপনার সময়গুলোতে আসলে। আমরা যেহেতু ব্যক্তিগতভাবে মেশামেশি কম না এখন, এখন তো খেলাধুলা আমাদের মতো যে চলচ্চিত্র ভিত্তিক এন্টারটেইনমেন্ট, তারপর হচ্ছে ফার্স্ট টাইমস গুলো, অবসর বিনোদনের সিস্টেম সব তো আমাদের চতরা কেন্দ্রিক ছিল। আমি তো গ্রামে এমন হয়েছে যে আমরা গ্রামে এমন দেখা যাচ্ছে যে গ্রামের ওই মাথাটা 1 মাসে একবারও যাওয়া হয়নি, বর্ডার তলে যায়নি 1 মাসে। অথচ আমার ওখান থেকে হাফ কিলোমিটার কিন্তু নয়, গ্রামের এই পাঁচটা দিয়ে পাড়াতেই তো 1 মাস 2 মাসেও যাওয়া হয়নি, কারণ সারাটা দিন চতরাতেই থাকা হতো, খেলাধুলা এখানে। এখন ওটা কমে গিয়ে সবাই ব্যক্তিক হয়ে যাচ্ছে। ব্যক্তিক মানে হচ্ছে একটা ফোন, একটা মন, একটা ফোন, একটা মন, আর একটা ছোট্ট একটা ঘরের কোণে সারাক্ষণ শেষ। এটা নিয়ে পড়ে থাকে তো মানুষ যখন একটু ঠেকে যাবে তখন মনে করবে যে আমার ঘরের কোণা, আমার গ্রামের কোণা, আমার এগুলা ছাড়া বুঝে আর কেউ নেই, আমাকে বুঝে কেউ বাঁচাতে আসবে না। আরেকটা বিষয় হলো প্রবলেম সলভিং স্কিলস, যেটা আসলে সকলের ভিতরে গ্রো করা উচিত ছিল। যেমন আমার চর্চায় প্রবলেম হয়েছে, মনে করা যাক রুম্মানের সাথে প্রবলেম হয়েছে আমার। তো রুম্মানের সাথে প্রবলেমটা আসলে আমি আর রুম্মান মিলে মেকআপ করা যেত না। যখন আমি মেকআপ দিতে পারছি না তখন আমি চাচার ডাকতেছি, মামার ডাকতেছি, খালুর ডাকতেছি, চাচা অন্য কোথাকার, সব তো গ্রামের। তখন দেখা যাচ্ছে রুম্মান ধীরে ধীরে চাচা মামু খারাপ লাগতেছে। এখন রুম্মান আর পপুলার দ্বন্দ্বটা কিছু দাঁড়ালো, গ্রামে গ্রামে দ্বন্দ্ব দাঁড়ালো। তো এই বিষয়গুলো মানে প্রবলেম সলভিং যে স্কিলস, এটা আগে থেকে আমাদের ভেতরে কম ছিল, আমাদের ভেতরে কম ছিল। আসলে আমরা একসাথে সারাদিন খেলতাম, তো ওটা আসলে প্রবলেম হিসেবে দাঁড়াই না। আধা ঘন্টা পরে একসাথে মিশতেই হতো, আমাদের উপায় ছিল না। কিন্তু এখনকার মানুষদের বা এখনকার যারা তরুণদের ভেতরে না, এটা আসলে বয়স্কদের ভেতরে দেখতে পাচ্ছি। আমি তো থাকি এখানে, কি ভীষণ অবস্থা আল্লাহ মালুম। আর কিছুতে হালকা পাতলা বোঝা যায়। যাই হোক, আমরা আশা করছি এটাতে এগিয়ে আসার জন্য হলো আমাদের উদার চিন্তা, ছোট ছোট স্বার্থের জন্য আমাদেরকে আসলে ছোট বড় স্বার্থ, ছোট স্বার্থ কি, আমরা কিন্তু দিন শেষে এখানে যখন ঘুরতে ঘুরতে একসময় এখান থেকে কিন্তু হারিয়ে যাবো। আমরা এখান থেকে হারিয়ে যাবো, কথা সত্য। যারা দেশ বিদেশ থেকে শুনছেন, যারা দূরে থেকে শুনছেন, তারাও যখন এখানে আসেন, এখানে ঘুরতে 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 একসময় এখান থেকে চলে যান।
আবার শহরে চলে যায়, নিজেদের কর্মক্ষেত্রে চলে যায়, যে যেখান থেকে এসেছে ফিরে যায়, আবার ফিরে আসে। কিন্তু আবার ফিরে আস্তে আস্তে একদিন এমন হবে যে আশাটা আর ফেরত যাওয়া হবে না, তাই না? তো এই বিষয়টা বিবেচনা করে নিজেদের ওয়াইড রেঞ্জ যদি আমরা থট নিয়ে আসি, ব্যাপক মাত্রা চিন্তা যদি করি আমরা, ছোটখাটো বিষয়গুলো নিয়ে আসলে আমাদের মধ্যে হিংসা প্রতিহিংসা যতটা সম্ভব আমরা চাইলে আমরা কিন্তু মেকআপ দিয়ে চলতে পারি, কিন্তু এখন আশা করি যারা বাইরে ঘুরছে, যাদের চিন্তা শক্তিটা আরো বেশি ওয়াইড হচ্ছে, পরিশ্রুত হচ্ছে, প্রসারিত হচ্ছে, তারা কিন্তু দিন দিন আসলে এই রকমের সংকীর্ণতা থেকে বেরিয়ে আসছে। শুধু গ্রাম ভিত্তিক পলিটিক্স করা, এখনো কিছু কিছু গ্রামে দেখা যায় যারা কথা কথা লাঠি নিয়ে আসে চত্বরে, আরে বাপরে বাপ, এটা কি এখনো মনে হয় যে লাঠি আছে। তাদের ঘুম ভাঙে নাই, ভাঙবে অবশ্যই। বর্তমান তরুণ জেনজি বলছি আমরা, তাদেরকে আমাদের গর্ব আছে, অহংকারের কোনো সীমা নাই। তারা অবশ্যই এমন একটা যুগের সূচনা করবে আমাদের বিশ্বাস, যে যুগে এই সকল ছোট ছোট দ্বন্দ্ব, এই ছোট ছোট হানাহানি, এই সামান্য স্বার্থের জন্য সামান্য কারা খামড়াগামড়ি থেকে বেরিয়ে আসবে এবং শুভ সূচনা তো হয়েছে, আরো এটা নতুন পথে সুন্দরভাবে পথ চলাবে ইনশাআল্লাহ। রোমান সাহেব, খুব সংক্ষিপ্ত ভাবে এই প্রশ্নের উত্তরটা দেবেন। জুনিয়র এবং সিনিয়রের মধ্যে সেতু বন্ধনের জন্য আমরা কি করতে পারি? খুব সংক্ষিপ্ত, আমরা লং প্রশ্নের কথা বলবো শেষের দিকে এসে। একটা বিশাল বড় প্রশ্ন আছে আপনার কাছে। ব্যাপারটা হচ্ছে কি, ছাড় দেওয়ার মানসিকতা। আমি ছোট থেকে ছোট আমাকে সালাম দিবে, আমার ছোট ভাই রুম্মান আমাকে সালাম দিবে, তাহলে আমি রুম্মানের কাছে সালাম নেওয়ার জন্য কতটুকু নিজেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি? হ্যাঁ আমি জানি রুম্মান ব্যাধ, ধরে নিলাম রুম্মান ব্যাধ, কারণ রুম্মান সেরকম হয়তো শিক্ষা পায়নি, সেরকম পরিবেশ পায়নি, বড় ভাইদের সাথে কিভাবে আচরণ করে ওকে শেখানো হয় মনে করা যায়, কথার কথা। তাহলে এটার দায়িত্ব কিন্তু আসলে বড়দের। আসলে আমরা যারা মনে করছি যে সিনিয়র জুনিয়র মেইনটেনেন্স যেটা, এর মধ্যে অধিকাংশ দায়িত্বটা কিন্তু বড়দেরই। ছোটদের আমরা দোষ দিয়ে পার পেতে পারি না। না না, আমি বলছি সেতু বন্ধন তৈরি করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া দরকার, অর্থাৎ সিনিয়র জুনিয়র আছে, সেতু বন্ধন তৈরি হবে, সালাম বিনিময়, এটা আমরা সবাই আমি মনে করি এখন এটা কঠিন। একমাত্র কথা হচ্ছে সেতু বন্ধনের সবচেয়ে সেরা উপায় হলো এমন একটা ডিজাইন তৈরি করা, এমন একটা সিস্টেম তৈরি করা, যে সিস্টেমের মাধ্যমে জুনিয়ররা সিনিয়রদের থেকে যথেষ্ট ভালোবাসা এবং সহায়তা, এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা পাবে। শুধু এই একটা কারণ যদি দাঁড় করাতে পারে, যে কোনো ডিজাইনে হোক না কেন, অনুপ্রেরণা দাও, বা আমাদের তরুণদেরকে অনুপ্রেরণা যদি দেওয়া যায়, বা আমাদের সিনিয়ররা আমাদের অনুপ্রেরণা দেয়, আমরা যদি আমাদের জুনিয়রদের অনুপ্রেরণা দিই, এগিয়ে যাওয়ার জন্য কোনো ডিজাইন দাঁড় করতে পারি, তাদের ক্যারিয়ারের জন্য ভালো কিছু করতে পারি, তাদের ভবিষ্যৎ যাতে একটা স্টেবল পজিশনে যায় সেরকম কিছু করতে পারি, তাহলে কিন্তু আসলে মানুষের সম্পর্কগুলো টিকে রাখে। এটা হিউম্যান সিভিলাইজেশনের একটা ফ্যাক্ট, যে সম্পর্কগুলো যতক্ষণ পর্যন্ত সত্যিকারের ভিত্তির উপর টিকে থাকবে, যেটা কিনা কিছু না কিছু সাথে সাথে যাবে। এখন রুমান ভাইকে ফোন করলে আমার প্রবলেম সলভ হয়, রুমান ভাইকে সাথে কথা বললে, রুমান ভাই আমার বা কথা বলি না বলে রাস্তাতে গেলে রুমান ভাই আমার দিকে নজর রাখেন, আমি শার্টটা ভালো করে পরছি কিনা, না পড়লে বলেন যে শার্টটা ভালো করে পর, আমার মুখের দিকে তাকালে রুমান ভাই বলেন ভাত খেয়েছিস। তাহলে যখন ছোটরা আদর পাবে, তাদের কথা যখন সিনিয়ররা ভাববে, তাহলে অবশ্যই তারা রুমান ভাইয়ের কথা ভাববে। আমি যেটা জানি চত্বরহাটে আমি যেভাবে ঘুরি, আমার যেটা মনে হয়, আমার যে জুনিয়ররা যারা আছে এদের প্রতি আমার একেবারে ভালোবাসা। এরকম ছোট ভাইয়ের সিরিয়াল আমার কোথাও মানে হয়নি, হওয়ার আশাও আর রাখি না। আমি তাদের প্রতি যথেষ্ট পরিমাণ প্লিজ। কারণটা হচ্ছে আমি অন্তত এটুকু বিশ্বাস করি, আমার সামর্থ্য, আমি অন্তত এটুকু বিশ্বাস করি যে অন্তত আমি যদি বলি ভাই কেমন আছিস ভাই, এটুকু বললে অন্তত আমি আমার থেকে অন্তত এটুকু করতে পারি। আমি এইরকম ব্যাপারটা হলো কি, ওরা যদি এরিয়া যায় ডাক দিনে কথা বলা, এটুকু আমাদের সিনিয়ররা বেশি দায়িত্ব নেওয়া, কি করলে আমরা তাদের কাছে নিজেদের বড় ভাই যে সে জায়গা রাখতে পারি, সেটুকু কাজ করলে আমার মনে হয় হয়ে যাবে। আপাতত এটাই চিন্তা, স্বার্থ তাদের। আচ্ছা, আমি একটা বিষয় আপনার কাছে অ্যাড করি, সেটা হচ্ছে যে চতরা থেকে হারিয়ে গেছে ঈদ আড্ডা অনুষ্ঠান, চতরা থেকে হারিয়ে গেছে ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট। চতরাতে আগে নীলদরিয়া একটা লিগ হইতো, বা চতরা ক্রিকেট খেলা হইতো, এবং মাঠে একটা ক্রিকেট খেলা হইতো। তো এই যে খেলাধুলাগুলো যে বন্ধ হয়ে গেছে, এটাই কি একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বা বন্ধুত্ব এগুলো নষ্ট হওয়ার কি কারণ হতে পারে চতরায়? অতীতে আমরা যেটা দেখেছি, এগুলো একেবারে যখন স্ল্যাশ হয়ে যায়, যখন একেবারে বন্ধ হয়ে যাচ্ছিল, প্রতিটা বন্ধের পেছনে দেখা যায়, রুমান সাহেব জানেন, দেখা যায় যে কিছুটা ভ্রাতৃত্বের অভাব, অসহনশীলতা বিষয়গুলো কিন্তু ছিল। কিন্তু এটা মনে করো দেখা যায় যে কোনো ভালো জিনিস একবারে কিন্তু শেষ হয় না। একবার ধাক্কা দিলে সে একটা গাছ ভেঙে পড়লে, গাছে যদি শক্তি থাকে, মানে ওটার যে কালচার যদি থাকে, সে গাছ ভেঙে পড়লে তার গোড়া থেকে কিন্তু আবার গাছ হয়।
কিন্তু এই গাছগুলি ভেঙে পড়ার পরে সে তার গোড়া থেকে গাছগুলো হলো না কেন? একবার ফুটবল টুর্নামেন্ট ভেঙে গেল বা বিভিন্ন কারণে শাহজাহান ভাই বা অন্যান্য চরিত্রগুলো আছে যারা চেষ্টা করেছে এই টুর্নামেন্ট গুলো করার জন্য, বা রুমান সাহেব বা যারা আছে বিভিন্ন উদ্যোগ যারা নিয়েছিল, এগুলো যখন ভেঙে পড়ে গেল, এগুলো যে আবার নতুন করে গজালো না কেন? আসলে ভেঙে পড়লো এটা আমি প্রবলেম মনে করছি না। ভেঙে পড়েছে পারস্পরিক বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে, পলিটিক্যাল ব্যাপার, পার্সোনাল ইন্টারেস্ট, এগুলোর বিষয় হয়তো আছে। বাট এই ধরনের গাছ ভেঙে পড়লে আবার নতুন করে হয়, কারণ প্রতি বছর ব্যাচ আসতেছে, তরুণদের কিন্তু সম্মেলন পুরো পুরো চত্রা কিন্তু তরুণদের জায়গা, ঠিক আছে কি? এটা বৃদ্ধদেরও জায়গা, হ্যাঁ তরুণদের জায়গা বেশি। হ্যাঁ কিন্তু হলো না কারণটা হচ্ছে আসলে ফুটবলের সংস্কৃতি গড়ে ওঠেনি পরবর্তী অংশে। যে অঞ্চল, আমি আসলে ইশারা দিয়ে বলতে যাচ্ছি, পুরোপুরি বলবো না, কারণ অনেকের গায়ে লাগতে চায় না হিউম্যান সার্ভিস ফাউন্ডেশনের প্রতি কারণ নেগেটিভলি ইম্প্যাক্ট আসুক। যারা দায়িত্ব নিত খেলোয়াড় তৈরি করতে, যারা দায়িত্ব নিত লিগ বা বিভিন্ন ফাংশনগুলিকে অ্যারেঞ্জ করতে, সেই সকল প্রতিষ্ঠানগুলি তাদের যে নৈতিক অবস্থান, তাদের দায়িত্ববোধ সব হারিয়েছে। ব্যাপারটা হচ্ছে না তৈরি হবে কোথায়, মানে বেশি না না চত্বরে এক সময় শিল্পী তৈরি হতো, গানের শিল্পী, আমি সব এই হ্যাঁ হ্যাঁ দিক হ্যাঁ, দিয়ে বলতেছি, তাহলে শিল্পী কিন্তু তো তৈরি এগুলো হতো, এখন এগুলো কারা কোথায়? তৈরি করতো? আমরা কিন্তু হ্যাঁ শুধু মিউজিক দেখি, স্টেজে অনুষ্ঠান দেখছি, কিন্তু এই স্টেজে অনুষ্ঠান তৈরি করার আগে 5 জন শিল্পী বা 5 জন গান শেখানোর টিচার লাগে, লাগে না? যারা বিভিন্ন গান ক্যাপা করে করে সারা বছর শেখাচ্ছে, কেউ কেউ নাচ শেখাচ্ছে, কেউ কোনো কোনো স্কুলে ছোট ছোট ফাংশন হচ্ছে। এই ফাংশনের ধারাগুলো কারা, মানে এই প্রথমত উপাদানগুলো যোগান দিত কারা? সেই উপাদানগুলি যোগান দেওয়ার লোকগুলো নাই তো, নাই নাই নাই। যে আমরা হিরে প্রতিষ্ঠানগুলি ফেললাম কেন? এগুলোকে তুলে ধরবে সেগুলো নাই তো। আমরা হিরে ফেললাম কেন? কারণটা কি? এক নাম্বার কারণ বলে, ওই দুটা কারণ বলবো, তিনটাও নয়। হ্যাঁ হ্যাঁ এক কথা বলি, সেটা হচ্ছে উৎসের মুখ বন্ধ হলে থেমে যাবে চাকরি। এটা যারা বোঝা তারা বুঝবে, যারা বোঝা তারা বোঝার দরকার নাই, কারণ তাদের কথা নয়। উৎসের মুখ বন্ধ হলে থেমে যাবে চাকা। থেমে গেল কেন? উৎসের মুখ বন্ধ হয়েছে। এটা প্রডিউস করে কে? খেলোয়াড় প্রডিউস করে কে? এখন নিজেকে উত্তর দিতে হবে। কোন স্কুল, কোন জায়গা থেকে খেলোয়াড় প্রডিউস হতো? আমরা কোন থেকে খেলা শিখেছি? এখনো রুম্মানকে মাঠে নামে দিলে সে আধা ঘন্টা দৌড়াবে, আর এখনকার যারা এসএসসি পরীক্ষার্থী বা যারা ইন্টারমিডিয়েট হচ্ছে এদেরকে আধা ঘন্টা 5 মিনিট দৌড়ানোর পরে 1.5 হাত জিতা বের হবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে চতরায় অতীতে যে ফিজিক্যাল টিচার গুলো ছিল এরা দক্ষ ছিল, এখন যে সকল ফিজিক্যাল টিচার আসছে এরা মোটামুটি খেলাধুলা বা সাংস্কৃতিক থেকে বিচ্ছিন্ন মনোভাব নিয়ে স্কুলগুলোতে জয়েন করছে। আমি আমি দক্ষতার কথা বলবো না, তারা ইচ্ছুকই নয়, ইচ্ছুকই নয়। তাদের যদি সামর্থ্য থাকতো তারা পৃথিবী থেকে ফুটবল তারা উঠাই দিত, তারা পৃথিবী থেকে সমগ্র খেলাই উঠাই দিত। কেননা তারা ফিজিক্যাল টিচার, কারণ কেননা তারা ফিজিক্যাল বাদ সব তারা বুঝে। আচ্ছা, কেউ কেউ আছে গণিত মাস্টার, যেখানে গণিত ছাড়া বাদ বাকি সকল বক্তব্য দেয়। কেউ কেউ ফিজিক্যাল টিচার, ফিজিক্যাল ছাড়া সব কিছু সে এক্সপার্ট। আমার একটা গল্প মনে পড়লো, বলবো? হ্যাঁ হ্যাঁ, গল্পটা এই যে এক রাজার কাছে, একজন কৃষকের কাছে এক শ্রমিক আসছে, বলেন স্যার আমি আপনার কাছে কাজ চাই। আপনি কি করবেন, কি পারেন? আমি সব কাজ পারি। তাহলে আপনি আমার ক্ষেতের ফসল মানে বপন করা কাজ? না না হুজুর, আমি ওই কাজটা ছাড়া সব পারি। তাহলে আপনি গরু চড়ান? না না হুজুর, আমি ওই কাজটা ছাড়া সব পারি। দেখা যায় যে কাজের নাই বলা হয় সে ওই কাজ ছাড়া সব পারে। তাহলে আর কি হবে? উৎসের মুখ বন্ধ হয়ে গেছে রুম্মান সাহেব। আমরা সকল জায়গায় এমন অবস্থা হয়েছি। আর একটা কথা, দেখা যাক রুম্মান সাহেবকে যদি 3 দিন গান শেখায়, সে যদি গানকে ভালোবাসে, সে যদি কোনো অনুষ্ঠানও না পায়, সে কিন্তু যে কোনো জায়গাতে সুযোগ পাইলেই কিন্তু হারমোনিয়াম নিয়ে প্যাপ জুড়ে দিবে, ঠিক কিনা? সিচুয়েশন গুলো নাই, উৎসের মুখগুলো বন্ধ হয়ে গেছে, সোজা কথা। আচ্ছা, দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে যে ব্যক্তিদের দায়িত্ব ছিল, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে না বুঝে অযোগ্য ব্যক্তিদেরকে তাদের জায়গাতে বসানো। এটা হচ্ছে শুধুমাত্র চট্টগ্রামই নয়, সারা বাংলাদেশের সমগ্র পতনের, অধপতনের যার যারা যোগ্যতা নাই তার সেখানে সেটা বসানো, ঠিক আছে? এটা যদি এমন করে, আমি কোন কাউকে বিশেষত বলছি না, হয়তো তার থেকে খারাপ ব্যক্তি বসতে পারতো, হয়তো হতে পারে, বাট আমি এটা উদ্বেগের সাথে জানাই যে
সাধারণত সাধারণত কোন স্কুল বলছি না, কোন স্কুল বলছি না, কোন প্রতিষ্ঠান, কোন কোম্পানি, কোন কিটা বলছি না, আসলে গত দিনগুলোতে আমরা যেটা দেখে অভ্যস্ত হয়েছি, বিভিন্ন ভাবেই প্রতিষ্ঠানগুলোতে কোন টিচারই তাদের অবস্থানে যখন গিয়েছে, মানে শুধু দক্ষতার জন্য তার জায়গাতে যাওয়া ব্যক্তিদের সংখ্যা কম। ঘুষ দিয়ে হোক, কোনো না কোনো জায়গাতে উৎকোচ দিয়ে হোক, মামা চাচা খাওয়া ধরে হোক, এইভাবে যদি লোকজন থাকে তাহলে দক্ষ ব্যক্তিরা না অসম্মানিত হয়। আমি একজন খারাপ লোককে বসালাম, ওই খারাপ লোক খারাপ কাজ করলো, এর দায় কিন্তু আমার, আমরা এড়িয়ে যাই না, ওটা আমার দোষ না, দোষ কিন্তু তার, এটা এড়িয়ে যায়। আসলে দক্ষ ব্যক্তিদের দক্ষ জায়গায় না বসানো, মেইনটেনেন্স যারা করবে তাদেরকে যদি জায়গা না দেওয়া হয় তাহলে কি হবে, তার রেজাল্ট খারাপ হবে, সিম্পল। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত যে দুটো বিষয় নিয়ে কথা বলছি সৈয়দ পাপুল ভাইয়া, খুব স্পষ্ট বিষয় যে দুটার জন্য আমাদের স্কুলে যে আমাদের এলাকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো অধিকাংশ দায়ী, এটা একমতে পৌঁছিলাম। যেহেতু স্ট্রেট বলছি না, আমি বললাম যারা যারা তৈরি করতে পারে আর কি, ব্যক্তি তৈরি করতে হ্যাঁ সময়। হ্যাঁ, আমি এটাই বললাম যে প্রতিষ্ঠানের কিছু দায়ী আছে, প্রতিষ্ঠানগুলো কিছুটা দায়ী আছে এখানে, পরিবারের পরে সামাজিকতার পরেও প্রতিষ্ঠানের কিছু দায়ভুক্ত আছে এই জায়গাগুলোতে। এই কনসেপ্টটা তো আমাদের কাছে ক্লিয়ার। যেমন শিক্ষকরা তার ছাত্রদেরকে বই পড়ানোর প্রতি আগ্রহ করে তুলতে পারতেছে না, সংবাদপত্র পড়াতে পারতেছে না, বিভিন্ন লাইব্রেরিতে সময় কাটানোর জন্য পারতেছে না, বা বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করবে বিভিন্ন ক্লাসের মধ্যে, এটাও পারতেছে না তারা। তো ছাত্ররা অধৈর্যশীল হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় কিংবা সাংস্কৃতিক শিল্পী আমরা তৈরি করতে পারতেছি না। তো আমরা সামগ্রিকভাবে বলতে পারি যেমন পারিবারিকভাবে ব্যর্থতা রয়েছে, আমাদের সামাজিকভাবে ব্যর্থতা রয়েছে, তেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যর্থতা রয়েছে, আমরা একযোগে বলতে পারি এইটা। এই আচ্ছা, এরপর সবচেয়ে বড় বিষয় যেটা সবচেয়ে আলোচনার বিষয়টা হয়ে আসতেছে এখন, সেটা হচ্ছে মাদক। মাদক কে বিক্রি করে, কোথায় বিক্রি হয়, এটা নিয়ে আমরা কথা বলবো না। কিন্তু আপনার কাছে হার্ড প্রশ্ন একটা, যে প্রতিষ্ঠানে একসময় ফুটবল খেলোয়াড় তৈরির কারিগর ছিল, যে প্রতিষ্ঠান একটা সময় সাংস্কৃতিক শিল্পী তৈরির জন্য পীরগঞ্জ থানার মধ্যে সবচাইতে বেশি ভূমিকা পালন করত, যে প্রতিষ্ঠানের খেলোয়াড়রা ঢাকা পর্যন্ত গিয়ে ফুটবলের আন্তঃ স্কুল প্রতিযোগিতা খেলে আসতো, সেই প্রতিষ্ঠানে আপনিও পড়াশোনা করেছেন, আপনার ফ্যামিলি উপর লেভেলে 2-3 স্তরে সবাই পড়াশোনা করছে, যেই প্রতিষ্ঠানে বিকেল 4টা পরে স্কুল ছুটি হওয়ার পরেও সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা চলতো, সেই প্রতিষ্ঠানে এমন কি হলো যে 4টার পর থেকে রাত অবধি পর্যন্ত বিল্ডিং এর উপরে, স্কুল মাঠের আনাচে কানাচে মাদক সেবনের একটা অভয় আরণ্য তারা তৈরি করতে পারলো? এর দায় কে নেবে, সমাজ নাকি স্কুল কর্তৃপক্ষ? আমার ডাইরেক্ট কথা আপনার কাছে, যে এত কিছু ছিল স্কুলটাতে, এত কিছু ছিল, এত ঐতিহ্য, আমাদের ফুটবল খেলোয়াড় তৈরি হয়েছে, আমাদের সাংস্কৃতিক শিল্পী তৈরি হয়েছে, সন্ধ্যা পর্যন্ত স্কুলের বাবু ছাড়া বলি, শঙ্কর স্যারের কথা বলি, শ্রদ্ধেয় ছাত্রীকে স্মরণ করি, সন্ধ্যা পর্যন্ত তারা স্কুলে দায়িত্ব পালন করতো, ফিজিক্যাল স্যার সন্ধ্যা পর্যন্ত স্কুলে ফুটবল খেলা শিখাইতো স্কুল ছুটির পরেও। সেই প্রতিষ্ঠানে এমন কি হলো যে এখন 4টার পরই মাদক সেবনের জন্য অভয় আরণ্য বলা হচ্ছে চট্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠকে? এর দায়ী কি প্রাক্তন ছাত্ররা, নাকি সমাজ, নাকি স্কুল কর্তৃপক্ষ, কে? আমি একটু হাই স্কুলকে ডিফেন্ড করতে চাই। আমি তারপর একটু কথা যে প্রশ্ন আসলে হার্ড কোশ্চেন, আসলে আমি কোন স্কুলকে ট্যাগ করে বা স্পষ্ট নাম বলে বলতে চাচ্ছি না। এখানে অনেকেই কমেন্ট করছে, অনেকে আমাদের অভিযোগ করছে, হাই স্কুলের নাম ধরে অভিযোগ করছে, আমি এখানে এককভাবে বলতেছি না, এখানে অনেকে হাই স্কুলের নাম ধরে স্পষ্ট করে বলছে যে ভাই ওটা মাদকের অভয়ারণ্য হয়ে গেছে বিকাল 4টার পর থেকে। অবাক করা প্রশ্ন। ঠিকই আছে, আমি সাম্প্রতিক সময় একটা পোস্ট দেখলাম, যে পোস্টে দেখা যাচ্ছে হাই স্কুলের অনেক 2-1 জন শিক্ষক হয়তো বা এর সাথে জড়িত কথাটা আসতেছে আর কি, অনেকে বলছে কথাগুলো, আমি ওগুলো তত গুরুত্ব দিচ্ছি না। আমি হার্ড কোশ্চেনটা আমি হার্ডলি উত্তর দিতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হার্ডলি উত্তর হবে। এটা কথাটা যখনই আসবে তখন একটা ছোট আইনের কথা আসবে, সেটা হচ্ছে মাদক নিরোধ আইন 2018। ঠিক আছে, একবারে 44টা পেজের একটা ধারার আইন, মানে ধারা সম্বলিত একটা আইনের একটা বিশাল বড় খসড়া পেপার, খসড়া একেবারে কি বলবো, থিঙ্ক পেপার। তো এখানে চতরা হাই স্কুলটার উদ্দেশ্য যাচ্ছিল, ওনার বিষয়ে পরে বলবো। মূলত চতরা হাই স্কুলটা আসলে কি, আমরা আসলে আমার সবাই আসলে বাড়িতে যে যা আসলে যারা থাকে বিকেল বেলা হলে আড্ডা দেওয়ার একটা জায়গা। আমরা মনে করি স্কুল থেকে আমরা যারা খেলাধুলা করে অভ্যস্ত, মনে নিজেদের একেবারে আত্মার সাথে মিশে আছে এমন জায়গা, তাই না? বলো না, তুমি মিশেছো মোর প্রাণের সনে, বলো না এরকম?
তো আমি কোনো স্কুলের কথা বিবেচনা করে স্পষ্টতে বলবো না যে অমুক স্কুল অমুক হচ্ছে তমুক স্কুল হচ্ছে। শিক্ষকরা দায়িত্ব পালন করতে পারে, আসলে কতটুকু? পাপুল ভাই একটু কথা আসলে বলি। শিক্ষকরা কিন্তু পাপুল ভাই আমি ডিফেন্ড হচ্ছে করছি প্রথমত, মাদক কারণটা যারা হচ্ছে বিক্রি করে তারা অপরাধী, যারা খায় তারা কি অপরাধী না? তারাই যদি এই পোস্ট করে তাহলে কি বোঝানো যাচ্ছে এটা আমাকে বুঝান। আমি হ্যাঁ, বুঝতে পারিনি, যারা বন্ধুর সঙ্গে মাদক কথা বলতে পারিনি। বিক্রি মশুর করে তারা মশুর অপরাধী, যারা মশুর খায় তারা কি? হ্যাঁ হ্যাঁ। মশুর স্টপ তুমি হলে কোশ্চেন গুলো দেখবা। স্টপ পাপুল, আমি কথা বলা, পাপুল কন্টিনিউ, পাপুল কন্টিনিউ। আচ্ছা ঠিক আছে বলছি, সেটা হলো যাও কেউ কথা বলে একটু জোরে কথা বলে, শুনতে পাই না, আবার কাছে এসে কথা বললে হবে। কি বলছিলাম জানি, সেটা হলো আমি ডিফেন্ড করছি এই কারণে শিক্ষকদের হ্যাঁ, কিন্তু আসলে আসলে মানে হচ্ছে মাদক আইন 2018 নিয়ে কথা বলছিলাম আমরা, মাদক আইন 2018 আমি নিয়ে কথা বলছিলাম বলছিলাম আমরা। মাদক আইন 2018 কথাটা একটু সরে রাখতে, যাকে আমি শিক্ষকদের ব্যাপারটা একটু আগে ধরি। একজন শিক্ষক কতটুকু করতে পারে এটা আগে ভাবা দরকার। আসলে শিক্ষকরা হচ্ছে, যদিও দেখা হয় সমাজে দেখা হয় যে গ্রেট পারসন, দেখা হলে সালাম দেওয়া হচ্ছে, অনেক কিছুই, কিন্তু আসলে না সমাজে একজন শিক্ষকের ক্ষমতা খুবই সমান, চাইলেই কিন্তু উনি কিছু করতে পারে না। শিক্ষক হলো, ওই যে বলা হয়, আমাদের শরৎচন্দ্র বলেছেন যে, বা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে শিক্ষক হলো, স্কুলের হেডমাস্টার হলো মানে সভ্য সমাজের মধ্যে সব থেকে নিকৃষ্ট। এটাই রবীন্দ্রনাথ সাহেবের কথা, ঠিক আছে কি? সভ্য সমাজের নিকৃষ্ট। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি না ব্যাপারটা এই দিকে যে শিক্ষকের কিন্তু আইনগত ক্ষমতা, তারপর হচ্ছে সিচুয়েশনাল মেইনটেনেন্স ক্ষমতা, এটা কিন্তু অনেকটা কম। তবে হ্যাঁ, হাই স্কুলের মাঠে বা কোনো স্কুলের মাঠে যদি মাঠ ব্যবহার করা বা তার ছাদের উপর দাঁড়িয়ে থেকে বা এই ধরনের অপরাধগুলো করা হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে আমাদের মাদক নিরোধ আইন 2018 এর দণ্ড ধারা 36 এর আওতায় কিভাবে এর দণ্ড দেওয়া হবে এবং কোন কোন জায়গায় কোন কোন ভাবে মেইনটেনেন্স করা হবে কিন্তু ডিটেইলস বলা আছে। আমি এটা যদি এটা কোনোভাবে এটাকে শেয়ার করা যেত, আমি হয়তো বা পিডিএফটা শেয়ার করে দিতাম যে এই 36 ধারা কিভাবে, অনেক বড় আলোচনা, ঠিক আছে? তো এই ধারা অনুযায়ী আমি সংক্ষেপে বলছি, মূলত একটা বিষয় আসলে বলি, সেটা চতরা কিন্তু উত্তরের দিকে দেখা যায় যে ওখানে সাঁওতাল বা ক্ষুদ্র নৃগোষ্ঠী এই ধরনের শ্রেণী মানুষ কিন্তু আছে, হ্যাঁ। এরা কিন্তু আগে থেকে দেখা যায় তারা এসব উৎপাদন করতো বা এগুলো বিক্রির সাথে জড়িত ছিল, এদের জন্য কিন্তু আইনের সীমাবদ্ধ, সেটা কি জানেন আপনি? হ্যাঁ, তারা উৎপাদন করতে পারবে, খাইতে পারবে। ধারা করা আছে, ধারাটা হচ্ছে আপনার হচ্ছে ধারা 11, 2018 এর যে আছে না, ধারা 11 আমরা পাপুল সাহেব আমরা ধারার দিকে যাচ্ছি না, আমি স্পষ্ট করে বলতেছি, যেহেতু এটা স্পেসিফিক স্কুলের নাম আমি বলছি, এই স্কুল কর্তৃপক্ষ থাকা অবস্থায় কিভাবে একটা স্কুলের মাঠ বা স্কুলের বিল্ডিং বিকেল 4টার পরে মাদক সেবনের অভয়ারণ্য হয়ে যায়, আইনে ধরা পড়ে। তারা কি করতে পারে, আমার প্রশ্ন এটা, তারা কি করতে পারে? তারা কি করতে পারে? তারা কি জানে না, তারা কি জানে না যে স্কুলে এইরকম মাদক সেবন হচ্ছে? তারা কি জানে না যে স্কুল, তারা স্কুল খোলার পরের দিন, স্কুল খোলার পরে তারা যখন এই স্কুলের বাউন্ডারিতে যাচ্ছে, তখন সিগারেট পাচ্ছে, সেখানে গাঁজার গাঁজা খাওয়ার দৃশ্য পাচ্ছে, বা ফেন্সিডিল খাওয়ার পাচ্ছে, বা হিরোইন খাওয়ার প্যাকেট পাচ্ছে, এগুলো দেখার পরেও কি স্কুলের শিক্ষকরা কি বুঝতে পারছে না যে আমাদের মাঠটাকে অভয়ারণ্য হয়ে গেছে? রোমান সাহেব, ঢাকা গেল, হ্যাঁ, মনে করা গেল মিস্টার ক হচ্ছে বা জনাব ক একজন হাই স্কুলের শিক্ষক, উনি বললে না দুর্মান, আমি তো দেখিনি, আমি তো জানি না, এর উত্তরটা কি হবে? না, আমাদের স্কুলে তো নাইট গার্ড আছে, আমাদের স্কুলে তো বিকাল 4টার পরে স্কুলকে দায়িত্বশীল লোক আছে, তাকে তো জবাব একজন বা দুইজন নাইট গার্ড সম্পূর্ণ মেকআপ দিতে পারবে বলে মনে হয় না। আমার কথাটি হচ্ছে যে স্কুল কর্তৃপক্ষ এইগুলো কি জানে না? জানার পর ব্যবস্থা নিচ্ছে না কেন? অবশ্যই জানে, এটা লুকোচুরি কিছু নয় পাপুল। আপনি একজন প্রাক্তন ছাত্র, আমি স্কুলের প্রাক্তন ছাত্র, আরো হাজার হাজার প্রাক্তন ছাত্র আছে, কিন্তু এই প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলতে সাহস পেয়েছে যে চতরা উচ্চ বিদ্যালয় মাদকের অভয়ারণ্য, যে চতরা হাই স্কুলের 53 বছরের মধ্যে হয়তো কেউ বলতে পারেনি এই কথাটা। তো চতরা হাই স্কুলের প্রশাসন কি এতটা দুর্বল হয়ে গেছে? আমাদের প্রশাসন বলতে কি, আমাদের স্কুলটাতে হচ্ছে আমাদের স্কুলই বলছি, যদি অনেকদিন আগে বেরিয়ে গেছি, বুড়ো হয়ে গেছি। আচ্ছা বলি, এটা হচ্ছে যিনি প্রধান থাকবেন বা যিনি পরিচালক লেভেলে থাকবেন, সভাপতি লেভেলে থাকবেন, আমাদের মূলত এই একটা প্রশ্ন, সেটা হচ্ছে যারা নেশার সাথে জড়িত
এক নম্বর কথা হচ্ছে নেশাটাকে আটকায় দিতে হবে। হাই স্কুলের কথা যদি সমাধান করতে চাই সেটা হচ্ছে ক্লাসে স্যাররা বলেন না, বলে অবশ্যই বলেন, কম বেশি বলেন, অবশ্যই আরো বেশি সচেতন করা উচিত ছাত্রছাত্রীদেরকে। আমরাও আমাদেরকে সোশ্যাল যে রোল আছে সেটা প্লে করা উচিত। এবং যারা সভাপতি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে বোঝাচ্ছি আমি, যারা কমিটিতে আছে, শিক্ষক পরে কমিটিতে আছে, এই কমিটি আসলে কারা, কিভাবে নিয়োগ দেওয়া হয় এটা জানা দরকার, তাদের বিরোধিতা কি। এটা হাস্যকর ব্যাপার দাঁড়িয়ে যায়, আমাদের জন্য ব্যাপারটা হাস্যকর। কারণ কমিটিতে আমার চতরাতে আমি এমন কোন কমিটির লোক আমার জানা নাই, হয়তো আমি কম জানি, সেক্ষেত্রে যারা দায়িত্ব পালন করে আসলে এই সকল বিষয়গুলো থাকে কমিটি মানে শুধু খাই কমিটি। এটা অভিনয় দেখার ইচ্ছা করতেছে, দরকার নাই। মিস্টার খাই কমিটি তো খাইতে যায়, পায় খায় ঘুমায়, পায় খায় ঘুমায়, আবার নাই তো নাই, যা সব বক্তব্য করে। খাওয়া কমিটি দিয়ে খাওয়াই উপহার পাবেন আপনি, বুঝতে পারছেন? আপনার কোনো দীর্ঘমেয়াদী প্ল্যান নাই। একটা এলাকা চালান আপনারা একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন বা একটা বিল্ড করছেন। একজন শিক্ষক কি শুধু একজন শিক্ষক? একটা মাস্টারি কি শুধু একটা মাস্টারি? একজন শিক্ষক মানে পুরো সমাজের বিহলটা, একটা মেরুদণ্ড। মা দাম দিচ্ছেন না ঠিক আছে, বেতন দিচ্ছেন না ঠিক আছে, কিন্তু কাজটা যেটা করায় নিচ্ছেন সে কাজ না হলে আপনার সন্তান মানুষ হবে না ভাই। সারা জীবন ইনকাম করলেও ওই যদি আমি আপনার সন্তানকে নষ্ট ভাবে তৈরি করে ফেলি, আপনার সন্তান আপনার গলায় ছুরি ধরবে। তো যাই হোক, এটা ফলাফলটা হচ্ছে অনেকগুলো রোগের ফলাফল হলো এই হচ্ছে মাদক। অনেকগুলো রোগের ফলাফল শুধু হাই স্কুল বা মেনটেন নক আপ করলে হবে না। হাই স্কুল থেকে তাড়ানো হলো, কিন্তু মাদক কি চলে যাবে? এটা মনে হচ্ছে তা না। তো যাই হোক, হাই স্কুল থেকে কি করতে পারে না, আমার তো মনে হয় পার্সোনালি হাই স্কুলের যারা সভাপতি বা যারা আমি হাই স্কুলের কথা বললাম কেন, কারণ আমরা 53 বছরের আগের গুলো তো আমরা অসংখ্য খেলোয়াড় তৈরি করেছি, আমরা অসংখ্য সাংস্কৃতিক শিল্পী তৈরি করেছি, আমরা চত্বর বা পীরগঞ্জের খেলাধুলা সাংস্কৃতিক প্রতিনিধি মানে চত্বর উচ্চ বিদ্যালয়। এটা আসলে কিন্তু নদীর ছিল, এটা 2000 এটা এই জন্যই বলতেছি যে এত বড় একটা ঐতিহ্য আমরা হারিয়ে ফেলছি, আবার অভয়ারণ্য করে দিয়েছে এটা, মানে খারাপ দিকের জন্য মাঠটাকে। তাহলে আমি হাই স্কুল কি করতে পারে একটু সংক্ষেপে বলে ফেলে তাহলে হাই স্কুল আমি আসলে হাই স্কুল কিভাবে দায় এড়াতে পারে এটা বলবো আমি আপনাকে। না, হাই স্কুল কিভাবে এটাকে মুক্ত করতে পারে, যেটা প্রমাণিত। মুক্ত করতে পারবে না, মুক্ত করে সমাজকে পুরোদমে মুক্ত করতে গেলে অনেক লম্বা টার্ম ব্যাপার। হাই স্কুল দায় এড়াতে পারে কিনা না, আমি বলতে চাচ্ছি হাই স্কুল মাঠকে অভয়ারণ্য আর জন্য কেউ মাদক সেবীরা ব্যবহার করতে না পারে, এই ক্ষেত্রে হাই স্কুল করণীয় কি? কমিটি তাদের প্রপার দায়িত্ব পালন করবে, 1। 2 যারা নাইট গার্ড আছে তারা তো অবশ্যই বারবার করে কি এটাকে করবে, কি এটাকে বলে হচ্ছে ঘোষণা দেবে বা বারবার করে এটাকে নিষেধ করে আসবে। যে জায়গাগুলোতে নেশা করা হয় সেখানে আলো জ্বালিয়ে রাখা দরকার, ঠিক আছে? এটার ব্যাপার। 3 নম্বরটা হচ্ছে যারা হাই স্কুলের যারা বা যে স্কুলের যে হেড আছে বা যারা প্রতিষ্ঠান চালাচ্ছে তাদের এই ব্যাপারে সতর্ক হয়ে সরাসরি পুলিশের বা আমাদের বাংলাদেশ সরকার, বাংলাদেশ রাষ্ট্রের বা আইনের হস্তক্ষেপ চাওয়া উচিত আমার মনে হয় আর কি। তো আইন তার নিজের গতিতে কতদূর করবে সেটা তার আইনের ব্যাপার। আর যারা আজকে শিশু তাদেরকে সতর্ক করে কি করে আগামী দিনে তারা যাতে কখনো নেশায় ঢুকে না পড়ে তাদেরকে শিক্ষকরা রেগুলার সতর্ক করতে পারে। আমার কাছে 3-4টা জিনিসই মনে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর যারা ওখানে যাচ্ছে তাদেরকে বোঝানো যায় কিনা, কোন রকমের তাদের নিয়ে আলোচনা প্রোগ্রাম করা যায় কিনা, এই 5টা কাজ করা যেতে পারে। আচ্ছা, এখন ব্যক্তিগতভাবে আমরা যদি সিনিয়র স্কুলে হয়ে গেছে, আমাদের দায়বদ্ধ আমরা এড়াইতে পারি না, যেহেতু ওই প্রতিষ্ঠানের ছাত্র আমরা ছিলাম। এখন আমাদের করণীয় কি থাকতে পারে, যারা প্রাক্তন ছাত্র আছি আমরা কি করতে পারি এই স্কুলটার মান উন্নয়নের জন্য? আমি একধারে অনেক কিছুই বলবো, আমাদের খেলোয়াড় তৈরির ক্ষেত্রে, সাংস্কৃতিক শিল্পী তৈরির ক্ষেত্রে, আমরা রংপুরে গিয়ে আমাদের ছোট ভাইরা প্রতিনিধিত্ব করবে, রাজশাহীতে করবে, ঢাকায় করবে, আমরা এটা দেখবো বসে থেকে, ফুটবলের টিম চলে গেছে ঢাকায় খেলতেছে। এই যে ঐতিহ্যগুলো, হারানো ঐতিহ্যগুলো ফিরিয়ে আনার জন্য আমাদের কি করণীয় উচিত আছে বলে মনে করেন আপনি? আমরা বের হয়ে আসছি। আচ্ছা, সমস্যা হলো আমরা উদ্বিগ্ন হয়েছে এটা সত্য, কিন্তু ক্ষেত্র বিশেষে উদ্বিগ্ন হওয়াটা কিন্তু বৈধ নয়। 1 নম্বর কথা যে আমরা যে চাচ্ছি যে প্রতিষ্ঠানটা ভালো হোক বা প্রতিষ্ঠানটা এগিয়ে গেলে কি করা উচিত আমাদের, এখন কর্তৃপক্ষকে আমাদের দায়িত্বটা দিয়েছে, তাই নাকি?
আমরা না, চাইলে যে আমাদের এগুলিকে যদি বলি না, না, ভাই না, পাপুল, ভালোবাসার আমি উদাহরণ দাঁড়ান, আমি এটা তাতে বলিনি যদি তার পাপুল সাহেব, পেন আমি বলছি ফিল করে, না বলে যে আমার না তাদের পাপুল ভালো সাহেব, লাগলো, আমাকে কেন বলা হলো? না পাপুল সাহেব, আমি এটা বলি না, আমি বলছি আমরা প্রাক্তন ছাত্র হিসেবে কি এমন কি স্কুলে মানে স্কুলের বাইরে উদ্যোগ নিতে পারি যাতে আমাদের ছোট ভাইরা আবার খেলাধুলা মুখী হবে, আবার সাংস্কৃতিক মুখী হবে। এটা এই এক্সাম্পলকে আমি উদাহরণ নিয়ে হিসেবে নিয়ে আসছি। আমি এখানে উদ্যোগ নেওয়া স্কুলকে যায়, উদ্যোগ নেওয়া যায়। আ- আসলে উদ্যোগ আমি কেন স্কুল লাগবে? হাই আমি স্কুল ইজ স্কুলকে এ চাপ বডি, দিব এরকম হাই কথা স্কুল বলিনি শুধু আমরা ভাই উদ্যোগ, আমাদের উদ্যোগ লাগে না। আমাদের হ্যাঁ, চট্টগ্রাম উচ্চ বিদ্যালয় শুধু নয়, আমাদের সংশ্লিষ্ট প্রতিটি স্কুলই মোটামুটি ভাবে সক্ষম, এবং এরা যদি শুধুমাত্র যদি নিয়ত করে যে আমি 50 জন খেলোয়াড় বানাবো, আমি 20 জন সঙ্গীত শিল্পী বানাবো, আমি আর্টিস্ট বানাবো, এই স্কুলগুলোতে এই পরিমাণ ক্যাপাসিটি, এনার্জি রয়েছে, এরা চাইলে পারে, আমাদের লাগবে না। এখন হ্যাঁ, আমরা চাইলে কি করতে পারি, আমরা শুধু উৎসাহের জায়গাটা দিচ্ছি। আমি আমাদের চতরা পটভূমিতে প্রতি সপ্তাহে একবার করে সবসময় চেষ্টা করি মাদককে যাচ্ছে থেকে যাতে দূরে থাকি, আমাদের দায়িত্বগুলো পালন করার জন্য ঘোষণা প্রতি সপ্তাহে একবার করে আমরা দিই, এবং চেষ্টা করি ছোট তরুণ যারা আছে, আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা অন্তত সব থেকে সহজ কাজটা যেটা করতে পারি, যারা সিনিয়র তারা চেষ্টা করে দেখি যে আমাদের আশেপাশে যারা ছোট আছে, আমার শরীরের সাথে যারা ছোট আছে, আমার পরিবারের সাথে, আমার আশেপাশে অঞ্চলে এই তরুণদেরকে আমরা নেশা থেকে দূরে রাখতে পারছি কি, বা এদের জন্য কিছু করেছে কি। আমরা যদি সিনিয়র হয়ে থাকি, যদি আমাদের আশেপাশে সবাইকে যদি সোজাভাবে রাখতে বা আমাদের সকলকে উৎসাহ দিয়ে ভালো পথে আনার জন্য যদি আমরা চেষ্টা অব্যাহত রাখি, তাহলে মনে হয় স্কুলে যেতে হবে না, আমাদের সমাজটাই পাল্টে যাবে। আশা করি চট্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষক যদি এই ভিডিওটি আমাদের লাইভটা দেখে থাকেন বা পরবর্তীতে দেখেন, তাহলে অবশ্যই আপনাদের স্কুলে যে মাদকের অবহেলনা যে কথাটা আমরা বলছি বা বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে জানার পরে, সমাধানের পরে এসেছে, আশা করি আপনারা এই বিষয়টা পদক্ষেপ নেবেন এবং স্কুল মাঠটাকে মাদক অবহেলনা থেকে বন্ধ রাখবেন। এটা আমাদের অনুরোধ আপনাদের কাছে। এরপরে আমি পাপুল কাছে যে প্রশ্ন করবো, শুধু এক মিনিটে উত্তরটা দিয়ে দেবেন। 1 নাম্বার ওয়ার্ড এবং 2 নাম্বার ওয়ার্ড চট্টগ্রাম মাদক ব্যবসায়ীদের সবচাইতে বড় সিন্ডিকেট। চট্টগ্রাম মেম্বার, 2 ওয়ার্ডের মেম্বার কি এই দায় এড়াইতে পারে? এত বড় একটা সিন্ডিকেট কখনোই চলছে না। বছরের পর বছর। নিয়ম অনুযায়ী দায় এড়াতে পারবে কেন? তার তো দায়িত্ব ছিল এগুলো উপস্থিত করে রাখা এবং আইনের আওতায় নিয়ে আসা। আমরা তো শুনছি অনেক ক্ষেত্র বিশেষে তাদের ছত্র ছায়া বা তাদের সাপোর্টও আছে কিনা এটা ব্যাপারে একটা দ্বিধাগ্রস্ত, মানে এটা রুমান সাহেব জানেন আর কি, দ্বিধাগ্রস্ত একটা কথা চলে আসে। আমরা এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, তাদেরও দায় এড়াতে পারে না। উত্তর দিয়ে দিই, আচ্ছা, এক কথা শেষ। এরপরে আমাদের কাছে যে কথাগুলো আসছে, অনেকক্ষণ কথা বলছি, আমরা খুব সংক্ষিপ্ত উত্তর নেব। চত্রাই ভূমি, আচ্ছা এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা শেষ করতেছি। চত্রাই ভূমি অফিসের দুর্নীতি বন্ধ ক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নিতে পারি? সবকিছু ক্লিন হওয়া উচিত, অর্থাৎ কত টাকা নিলেন, চালান কত কাটলেন, এবং সে অনুযায়ী মানে এই যে তদন্তকারী যে প্রোগ্রাম গুলো রয়েছে প্রত্যেক প্রতিষ্ঠানের কিন্তু তদন্ত তাদের সাথে 1-to-1 সম্পর্ক রাখা এবং এটাকে দেখিয়ে দেওয়া যে আমি এত টাকার কাজ করলাম, আমার থেকে কত টাকা নিল। ভূমি অফিস তো বিশাল ব্যাপার, ওরে বাপরে, এই ব্যাপারে কথা বলার সাহস আমার আছে কিনা সন্দেহ, কখন কি বলে ফেলবো আল্লাহ মালুম। বাংলাদেশেরই সবচেয়ে বড় একটা সেই খাতার, কিন্তু অত বড় ব্যক্তি আমি নই। তবে হ্যাঁ, আমার মনে হয় যে শুধু ভূমি অফিস নয়, সকল অফিসেই স্বচ্ছতা এর জন্য যারা কর্মচারী কর্মকর্তা তাদের শুধু কেন এরকম করতে হবে, শুধু পয়সার জন্য সব জায়গায় গিয়ে যে দায়িত্ব তারা এড়িয়ে যাবে, তা হয় না। এভাবে আসলে রাষ্ট্র চলে না। আমি এটা থেকে মুক্ত করার জন্য যে ওয়ে, এটা প্রপার ওয়ে এবং প্রপার ব্যক্তি দ্বারা হতে হবে, আমরা পারবো না বা আমাদের দ্বারা এটা একেবারেই কঠিন। কারণ রুম্মান থেকে যখন 5,000 টাকা চাওয়া হবে, আর সে কাজটা যখন আমি গেলে যখন আমাকে বলবে ভাই তুই কাউকে কোশ না, তোর 300 টাকা নিলাম এক্সট্রা, তখন কিন্তু আমি রুম্মানের ব্যাপারটা চাপে যাবো। রুম্মানকে বলবো না যে এখানে 5,000 টাকা নিচ্ছি 300 টাকা দিই, কারণ আমি পার হলেই বাঁচি, তাই না? সবাই নিজের ইন্টারেস্ট খুঁজে। এই কারণে আসলে এই জায়গাতে দেখা যাচ্ছে যে আইনগত ব্যাপার সরকারি বা রাষ্ট্রীয় বিষয় ছাড়াই, মানে বিরোধ না করা পর্যন্ত এই জায়গাতে এগিয়ে আসা সম্ভব নয়। এর উপযুক্ত ব্যক্তিকে জায়গায় বসাতে হবে। দুর্নীতি মুক্ত মানুষ আসলে বাংলাদেশের জন্য একটা কি বলবো, সোনার হরিণের মতো, পাওয়া মুশকিল, বলা যাবে কেনা। যাই হোক,
চেষ্টা করতে হবে, এই আর কি। নতুন আচ্ছা। তরুণরা আসছে না, এই তরুণদেরকে এগিয়ে নিতে হবে না দেশটাকে। চলেন না আমরা একটা সুন্দর রাষ্ট্রের কথা ভাবি, যেখানে কিনা এই 2টা পয়সার জন্য নিজের নৈতিকতা চরিত্র, এই কয়টা বছর, 60টা বছর, আরে নিজের নীতি নৈতিকতা রিজিককে এভাবে হারাম করে দিচ্ছেন, কি দরকার? এই সামান্য বোধটুকু না থাকলে আমরা কিভাবে কি করবো বলেন? মানুষ যদি সবকিছু হারিয়ে ফেলে, বোধ শোধ জ্ঞান হারিয়ে ফেলে, তার জন্য আমার আমার এই আদেশনামা, আমার এই পরামর্শনামা, আমার এই ভালো ভালো কথা মিষ্টি লাগবে না। আজকে এতটুকু কথা বললাম, কতজনের তো সত্য হলাম আল্লাহ ভালো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ পাবুল। মানুষ বলে আচ্ছা। বললেন আসতে হলে এই আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ পাবুল সাহেবকে। আমরা আজকে বিষয় নিয়ে কথা বলছি। আগামীকাল আমাদের সঙ্গে যুক্ত থাকবে চত্রা উইকিপিডিয়ার মেহেদী হাসান ভাই। আমরা একে একে চত্রায় যতগুলো সামাজিক সংগঠন বা পেজ ওপেন করেছে সবাইকে আমরা মতামত নেবো। এরপর সিনিয়ররা আসবে এই চত্রার সমাধানগুলোর মতামত দেওয়ার জন্য। এই প্ল্যাটফর্মে সবাইকে ডাকবো, সেই 71, 75, 80 ব্যাচে যারা এসএসসি পাস করে গিয়েছে তাদেরকে আমরা ডাকবো। ঠিক ঠিক একইভাবে আমরা জিজ্ঞেস করবো চত্রা হাই স্কুল কিভাবে মাদকের অবহেলন্য হয়ে যেতে পারে। ঠিক একইভাবে জিজ্ঞেস করবো চত্রায় 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড কিভাবে মাদক ব্যবসায়ীদের বড় সিন্ডিকেট হতে পারে। ঠিক আরো অনেক কিছু প্রশ্ন ছিল, যেগুলো প্রশ্নের উত্তর আগামীকাল মেহেদী ভাই দেবে। হয়তো আপনারা দেখবেন, যেমন একটা প্রশ্ন আছে সুদ ব্যবসায়ী নিয়ে, হাটের ইজারাদার বিষয়গুলো নিয়ে। এগুলো নিয়ে আমরা কথা বলবো চত্রা উইকিপিডিয়ার মেহেদী ভাইয়ের সাথে। আজকে এ পর্যন্তই। আমরা চাই চত্রায় একটি সুন্দর কমিউনিটি গড়ে উঠুক, যেখানে কেউ এসে চত্রা হাটে বলবো না আমি কুয়েতপুর থেকে এসেছি আমার ক্ষমতা বেশি, কেউ বলবো না আমি গিলাবাড়ি থেকে এসেছি আমার ক্ষমতা বেশি, আবার কেউ দাঁড়িয়ে বলবো না যে আমার বাড়ি চত্রা ধানহাটিতে বা আমার বাড়ি চত্রা পীরগঞ্জ স্ট্যান্ডে আমার ক্ষমতা বেশি। এটা আমরা চাই না। এই 20 শতাব্দীতে এসে আমরা এই আবার নতুন একটা বাংলাদেশ পাওয়ার পরে এইটুকু আমি দেখতে চাই, সেটা হচ্ছে আমরা একটাই পরিচয় থাকবে, আমরা 14 নং চত্রা ইউনিয়নের বাসী। কে কোথা থেকে আসছি, কিভাবে আসছি, এটা আমাদের দরকার নেই। যেমন গতকাল একটা প্রশ্ন করা হয়েছিল উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ ভাইকে, যে কেমন ন্যাশন দেখতে চান, কেমন জাতি দেখতে চান। উনি বলছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কি আওয়ামী লীগের সবকিছু নষ্ট হয়ে যাবে? প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা গ্রামে আওয়ামী লীগের ইমান ধরে বসে আছে এমন লোক তো আছে। তো উনি বলছে আমি এমন একটা দেশ গড়তে চাই যেটা হবে ওয়ান নেশন, একটা জাতি। আমরা কে কোন দল করি, কে কোন রাজনীতি করি, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা একটা রাষ্ট্রের নাগরিক, এটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রটা। ঠিক তেমনই ওই প্রেক্ষাপট থেকে আমি বলতে চাই যে আমরা এমন একটা চত্রা দেখতে চাই যেখানে আমরা সবাই দাঁড়িয়ে বলবো যে আমরা চত্রা ইউনিয়নের বাসিন্দা, আমাদের এই ঐতিহ্য, আমাদের এই গৌরব, আমাদের ছোট ভাইরা এখানে এখানে পড়াশোনা করে, আমাদের ছোট ভাইরা এখানে এখানে খেলাধুলা করে, আমাদের এই বোন বা এই ভাই, এই সঙ্গীত শিল্পী এখানে অবস্থান করতেছে, এই বিতারে অবস্থান করতেছে। এই ঐতিহ্যটা আমরা ফিরিয়ে আনতে চাই। এই জন্য সকলের সঙ্গে আমরা আলোচনা করছি। আগামীতে আরো অনেকে আসবে ইনশাল্লাহ। আমরা একের পর এক সবাইকে নিয়ে আবারও বসবো এবং একটা সুন্দর চত্র উপহার গড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের আলোচনা এবং সমালোচনা অনেকেই করতেছেন এই প্রোগ্রামটা নিয়ে। তো আপনাদের আলোচনা এবং সমালোচনা খুব ভালো লাগতেছে। আশা করি আপনাদের ভালো কিছু উপহার দিতে পারবো। হ্যাঁ পাবুল সাহেব, আপনি কিছু বলেন, লাস্টে বলেন, আমরা শেষ করে দেবো। এটা একদম শেষ পর্যায়ে আসছি আমরা। একটা সুন্দর সমাজ নির্মাণের স্বপ্ন আমাদের বহুদিনের। একটা রাষ্ট্র ব্যবস্থা হবে যেটা কিনা হবে হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে প্রতিষ্ঠিত, ন্যায্যতার উপরে দাঁড়িয়ে। এমন একটা রাষ্ট্রের কথা ভেবেছি আমরা, স্বপ্নের কথা আমরা ভেবেছি, আমরা স্বপ্ন দেখেছি। তো আসলে সকলে নিজেদের ছোট ছোট স্বার্থগুলিকে ত্যাগ করি। চলেন না আমরা একটা সুন্দর রাষ্ট্র গঠন করি, যে রাষ্ট্রটা হবে আসলে আমাদের, একান্ত আমাদের। এবং আমার সন্তানের কথা সে রাষ্ট্র বলবে, আমাদের সকলকে সমানভাবে দেখবে। বৈষম্য বিরোধী যে কথাটা বলছে, বৈষম্য কোনো ভাববেন, আমার সন্তান, তোমার সন্তান বা আপনাদের সন্তান, রাষ্ট্রপতির সন্তান আলাদা হবে না। একক শিক্ষা, একক চিন্তা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা একত্রিত হবে। সকলের একত্রিত শক্তি নিয়ে আমরা এগিয়ে যাব। তো এইরকম একটা রাষ্ট্রের কথা আমরা স্বপ্ন দেখছি, ভাবছি। সকলের দোয়া চাই, সকলকে নিয়ে যেন আমরা এগোতে পারি। আর চত্রার পটভূমি সকলের পাশে দাঁড়িয়ে আছে, সকলের জন্য একটা চমৎকার উঠোন। সকলকে অবশ্যই চত্রা পটভূমির পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। আর সংশ্লিষ্ট যারা রয়েছেন আজকের আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন বা আলোচনার আয়োজন